বাসন্তী পুজো, রামনবমী, নবরাত্রি, অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা জানাই এবং রমজান মাস উপলক্ষে রমজান শুভেচ্ছাও জানাই। আমাদের এখানে তপন চ্যাটার্জি পূর্বস্থলী উত্তর এবং স্বপন দেবনাথ পূর্বস্থলী দক্ষিণের প্রার্থীরা আছেন। বদরুল আলম মণ্ডল, সুতপা নাথ, স্বপন ভট্টাচার্য, বাকবুল ইসলাম সহ আরও অনেকেই এখানে উপস্থিত আছেন। আমার সমস্ত গ্রাম সভাপতি, ব্লক সভাপতি, বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, জেলা পরিষদের মেম্বার সহ ফ্রন্টাল অর্গানাইজেশন সহ সকলে আছেন। আর আছেন আমার মা ভাই ও বোনেরা। আমি প্রথমে আমার মা বোনেদের আমি অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম ও সালাম জানাই। আপনারা কত দূর দূর প্রান্ত থেকে এত গরমের মধ্যেও কষ্ট করে এই মিটিংয়ে আপনারা এসছেন, মায়েদের পায়েদের। তাই আমি মায়েদের সকল পাকে আমার প্রণাম জানাই, আমার শ্রদ্ধা জানাই, আমার কৃতজ্ঞতা জানাই, আমার অভিনন্দন জানাই, আমার সালাম জানাই। জানেন তো মা ভাই বোনেরা, মা বোনেরা যে মিটিংয়ে আসে সেই মিটিংয়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। তার কারণ মায়েরা যেমন ঘরের শক্তি, মায়েরা তেমনি সমাজের শক্তি। মায়েরা মনে রাখবেন মঙ্গলকামী মা, আল্লাহর দোয়া করার মা, খ্রিস্টানদের মাদার, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমার ঘরের মাও যে মা, আমার মন্দিরের মাও সে মা। এটা আমরা সবসময় মনে রাখি এবং মনে রাখি বলেই আমরা মনে করি যে মায়েদের একটা ভূমিকা তো সমাজে আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, না জাগিলে ভারত গলো না, এ ভারত জাগে না জাগে না। আর বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, সাম্যের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তাই নর। নারী শক্তি, আমার মায়ের শক্তি, আমার বোনের শক্তি, আমার কন্যাশ্রীর শক্তি, আমার রূপশ্রীর শক্তি, আমার বৌদের শক্তি। এই শক্তিটাই আমাকে অনেক শক্তি যোগায়। আমিও যখন আগে মা বেঁচে ছিলেন, বাড়ির থেকে যখন বেরোতাম মা দাঁড়িয়ে থাকতেন গেটের সামনে। যতক্ষণ মার মুখ না দেখতাম ততক্ষণ বাড়ি থেকে বেরোতাম না। সেই রকম মনে রাখবেন, এখন মা বলতে আপনারাই আছেন, কারণ আপনারাই আমার ঘরের মা, বউ, বোনেরা সবাই। আমার মেয়েদের প্রতি কেন জানি না, ছেলেদেরও আমি খুব ভালোবাসি, আমি কিন্তু ফেমিনিস্ট নই, কিন্তু মেয়েদের আমার মনে হয় মেয়েরা ঘরের লক্ষ্মী এবং ঘরের সবসময় তারা লক্ষ্মী হোক, সরস্বতী হোক, সব কাজটাই তারা করে। তারা না থাকলে সমাজ সংসার ভালো চলে না। এখনো বিশ্বাস করুন, আমার মা যখন মারা গেছিল, আমাদের পাড়ার 4 জন মাসিমা ছিলেন, মায়ের বন্ধু বলতে পারেন, মায়ের সমবয়সী। তারা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, মা যেমন দাঁড়িয়ে থাকতেন তারাও দাঁড়িয়ে থাকতেন। কেন দাঁড়িয়ে থাকতেন না? তো তারা দাঁড়িয়ে থাকতেন, তারা জানতেন মা আমার জন্য অপেক্ষা করতেন। সেই রকম মনে রাখবেন, আজও যখন আমি বাড়ির থেকে বেরোই আমার বাড়ির বউরা দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? তারা হয়তো আমার সাথে সবাই থাকে না, তারা আলাদা আলাদা থাকে, ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, আমি একা থাকি। কিন্তু এখন কোভিডের সময় একটা বউ থাকছে, অভিষেকের মা থাকে আমার সাথে, এবং আমার ছোট ভাইয়ের বউ থাকে। ওদের কাজ হচ্ছে আমি যখন বাড়ি যাব গেটের সামনে দাঁড়াবে, এবং আমি যখন বাড়ি থেকে বেরোই তখন ওদের হাসি মুখটা আমি দেখতে পাই। আমার এটুকুই ভরসা, অন্য কিছু না। ওদের মুখ দেখে আমি পুরো বাংলাটাকে দেখি, আপনাদের সবাইকে দেখি। এবং প্রতি ঘরের মায়েদের একটাই কাজ, বউ বলুন মেয়ে বলুন, মেয়েরা ঘরের লক্ষ্মী হয় এবং মেয়েরা ঘরের সরস্বতীও হয়। তাই মেয়েদের এই পাওনাটা আমাদের ভাই বোনেদের সকলের কাছে আছে। আমাদের ভাইরাও যারা বাইরে বাইরে কাজ করে, তাদের একটা শান্তি, সংসারে তাদের সংসারের কাজটা তাদের পরিবার দেখে রাখে, তাই তাদের অনেক শান্তি। দেখুন, এক জায়গায় থাকতে গেলে কখনো কখনো অশান্তি হয়, কখনো কখনো ঘটিবাটিতেও ঝামেলা লাগে, সুতরাং কখনো কখনো ঝগড়াঝাটিও হয়। কিন্তু ঝগড়াঝাটি মানে বিচ্ছেদ নয়, ঝগড়াঝাটি মানুষকে আরো আপন করে নেয়, একান্ত করে নেয়, এটাও মনে রাখতে হয়। এই কথাগুলো বললাম হয়তো রাজনীতির কথা নয়, এগুলো ব্যক্তিগত স্তর থেকে বললাম। পূর্বস্থলীর মানুষ
আমি কিছুক্ষণ আগে কাটোয়ায় গিয়েছিলাম, আমি গতকাল নবদ্বীপে গিয়েছিলাম। পাশেই তো ইস্কন মন্দির, পাশেই নবদ্বীপ। আমি তো ধাত্রী গ্রাম থেকে শুরু করে পূর্বস্থলী অনেকবার এসেছি এবং নবদ্বীপের ওপারটা আর এপারটা তার মাঝে একটা জায়গা আছে, সেখানেও আমি বারবার মিটিং করেছি এবং তাই এলাকাগুলো আমার কাছে খুব চেনা। স্বপন দেবনাথ আমার একজন খুব বিশ্বস্ত সহকর্মী। তপনটা আগের বার হেরে গিয়েছিল, সেই জন্য অনেক কাজ এখানে আটকে আছে তপনের জায়গায়। তপনও এলাকায় জিতুক ইলেকশনে, আমি এটা চাই। আপনারা দুটো সিটি এবার আমাদের দিন, তার কারণ এবারের ইলেকশনটা হচ্ছে বাংলা মাকে বাঁচানোর সম্মান। এবারের ইলেকশনটা হচ্ছে বাংলার ইজ্জত বাঁচানোর সম্মান। এবারের ইলেকশনটা হচ্ছে বাংলাকে গুজরাট করতে দেব না সম্মান। এবারের নির্বাচনটা হচ্ছে নরেন্দ্র মোদী মানে একজন মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার আছে, শুধু মিথ্যে কথা বলে বলে আর ধোকা দিয়ে দিয়ে রাজ্যে রাজ্যে দাঙ্গা বাজাচ্ছে, কোভিড ছড়িয়ে দিয়েছে, একটা কাজ করতে পারে না। গত 6 মাস আপনারা জানেন কোভিডের পর্যন্ত ছিল না। আজকে মহারাষ্ট্রের চিফ মিনিস্টারের আমি একটা স্টেটমেন্ট দেখলাম যে তিনি প্রধানমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন, যেহেতু তাদের ওখানে কোভিড বাড়ছে, যে আমার অক্সিজেন চাই, আমার ভ্যাকসিন চাই, কিন্তু বলছে আমি পিএমও অফিস থেকে শুনলাম উনি বাংলায় গেছেন ইলেকশনে, তাই ওনাকে পেলাম না, কথা বলতে পারলাম না। বুঝুন আজকে এমার্জেন্সি কি, হোয়াট ইজ দ্য এমার্জেন্সি। আজকে তোমার 2 লক্ষের ওপর লোক প্রতিদিন কোভিডে আক্রান্ত হচ্ছে। 6 মাস ছিল না, এই 6 মাস যদি সবাইকে ইঞ্জেকশনটা দিয়ে দিত তাহলে কিন্তু হয়ে যেত। দেয়নি বন্ধু, দেয়নি। টাকা ছিল, পিএম কেয়ারসে প্রচুর টাকা ছিল এবং ইঞ্জেকশনও ছিল, অন্য দেশকে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের দেশের লোককে দেয়নি। পূর্বস্থলীকে দেয়নি, বর্ধমানকে দেয়নি, মহারাষ্ট্রকে দেয়নি, রাজস্থানকে দেয়নি, দিল্লিকে দেয়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদী। মুখে গরম গরম কথা বলবে, যেন মুখে গরম গরম রসগোল্লা খাচ্ছে, কিন্তু কাজের বেলায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বাংলায় এত কাজ আমাদের হয়েছে, লজ্জা করে না? ভারত সরকারের সার্টিফিকেট ঘরে ভর্তি আছে। কৃষিকর্ম নেওয়ার পরপর 6 বছর আমরা এমনি পাইনি। ভারতবর্ষের মধ্যে আমরা শ্রেষ্ঠ হয়েছি, তাই পেয়েছি ভারত সরকারের কাছ থেকে। মনে রাখবেন, 100 দিনের কাজে বাংলা নাম্বার 1। এমনি এমনি হয়নি, আপনারাই তো সার্টিফাই করেছেন। বাংলার আবাস যোজনায় আমরা নাম্বার 1, বাংলায় রাস্তাঘাট গ্রামীণ রাস্তায় আমরা নাম্বার 1, ই টেন্ডারে আমরা নাম্বার 1, ই গভর্নেন্সে আমরা নাম্বার 1, ইজ অফ গভর্নমেন্ট ডুইং বিজনেসে আমরা নাম্বার 1, এমএসএমইতে আমরা নাম্বার 1। সত্যি কথা বলতে পারেন না? দেশের প্রধানমন্ত্রী হতে হলে মনে রাখতে হবে কথাটা সত্যি বলতে হয়। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি নরসিংহ রাওয়ের সময় থেকে। আমি নরসিংহ রাওকে দেখেছি, আমি দেবগৌড়াকে দেখেছি, আমি গুজরালকে দেখেছি, আমি ভিপি সিংকে দেখেছি, আমি রাজীব গান্ধীকে দেখেছি, আমি অটলজিকে দেখেছি, কিন্তু এই রকম মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার আমি কোনো দিন দেখিনি, কোনো দিন দেখিনি। দেশটাকে শেষ করে দিল। বলে কিনা বাংলায় ডাবল ইঞ্জিন চাই। বল তুমি তো দিল্লিতে 6 বছর আছো, কি করেছো? নোটবন্দি করে 100 লোক নোটবন্দির জন্য মারা গিয়েছে। নোটবন্দির টাকা আজ পর্যন্ত লোকে জানে না, লোককে গৃহবন্দী করে দিয়েছিলে। সব ব্যবসা লাটে উঠে গেছে। লকডাউন করে কত লোক মারা গিয়েছিল। মাইগ্রেন্ট ওয়ার্কাররা আস্তে আস্তে রাস্তায় একটা বাসের ভাড়া দেয়নি। আমরা নিজেরা 300 ট্রেনে করে ভাড়া করে আমি নিয়ে এসেছিলাম, মনে রাখবেন। মাইগ্রেন্ট ওয়ার্কারদের রাস্তায় আস্তে আস্তে কত ছেলে মারা গেছে, কত পরিবার শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদী, তুমি কি করেছো? তুমি এনআরসির নাম করে সবাইকে দেশ থেকে বের করে দেওয়ার নাম করে দিল্লিতে দাঙ্গা করে লোক মেরেছো। তুমি উত্তরপ্রদেশে তোমার গভর্নমেন্ট দাঙ্গা করে লোক মেরেছে, উত্তরপ্রদেশে যোগীর গভর্নমেন্ট। তোমরা কৃষকরা আজও পড়ে আছে রাস্তায়। আমি কৃষকদের নিয়ে গর্ব করি। কৃষকরা 1 বছর ধরে রাস্তায় পড়ে আছে। বন্ধু, আমি সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছি, আমি 26 দিনের অনশন করেছিলাম। আমি জানি কৃষকদের কি জ্বালা।
সেই থেকে কৃষক জমি আমি আইন বাতিল করিয়ে দিয়েছিলাম এবং আমি ওই আন্দোলনকে কৃষকদের জয়ী করেছিলাম, কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছিলাম। তোমরা কৃষকদের সব অধিকার কেড়ে নিয়েছো। আজকে হঠাৎ করে কেউ আসবে, কৃষকদের সব জিনিস লুট করে নিয়ে চলে যাবে। বাজারে জিনিস কিনবেন কোথা থেকে? পটল পাবেন 500 টাকায়, আর নরেন্দ্র মোদীকে ভোট দেবেন। গ্যাস কিনবেন 1000 টাকায়, আর বিজেপিকে ভোট দেবেন। এই তো হয়ে গেছে অবস্থা আজকে দেশে। নরেন্দ্র মোদী 1 ফোঁটাও চাল কেনে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের থেকে কম চাল উৎপাদন করো, পাঞ্জাব থেকে কেনে, অন্ধ্রপ্রদেশ থেকে কেনে, তেলেঙ্গানা থেকে কেনে, বাংলা থেকে কেনে না। মাত্র কয়েক হাজার মেট্রিক টন কেনে, আর আমি 45 লক্ষ মেট্রিক টন চাল কিনি আমার চাষি ভাইদের কাছ থেকে। তার কারণ বাংলার চাষিরাই হচ্ছে শস্যের ভান্ডার, শুধু বাংলার নয়, সারা পৃথিবী। আমরা বলি চেক নিন, ধান দিন। আমরা চাষিদের থেকে চালটা কিনি, চাষিদের কোনো অসুবিধা হয় না, চাষিরা ধানটা বিক্রি করে দেয়। এবার চাষিদের সেই চালটা কিনি, চাষিরা ভালো চাল দেয়, সেই চাল ধানটা নিয়ে আমরা চাল করি। সেই সব করে যখন রেশন দোকানে গিয়ে পৌঁছায় চালটা, তার দাম হয় 31 টাকা। আমরা বিনা পয়সায় লোককে রেশন দিই। 5 কেজি করে চাল দাম আপনারা পান কি? মা বোনেরা পান না? রেশন পাচ্ছেন বিনা পয়সায়? রেশন বিনা পয়সায় পাচ্ছেন? আগামী দিনও চান রেশন বিনা পয়সায় পান? তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস জোড়াফুলকে ভোটটা দিতে হবে। তা নাহলে আমরাই তো এটা করবো, অন্য কেউ তো করবে না। আমরা তো করে রেখেছি, আগামী দিনও এটাকে কন্টিনিউ করব। মা বোনেরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা কন্যাশ্রী করেছি। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। মেয়েরা বিয়ে করতে পারছে না, বাড়ির লোকেরা চাইলে 25,000 টাকা পায়। ক্লাস 9 ছেলে মেয়েরা ফ্রিতে সাইকেল পায়। ক্লাস 12 ছেলে মেয়েরা প্রতি বছর দেওয়া হবে প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা 10,000 টাকা করে স্মার্টফোন দিয়েছি। কি দিয়েছি কি দিইনি? আপনারা জানেন প্রায় 50,000 60,000 তাঁতিরা তাঁতের হাটে তারা বিক্রি করে। আমি তাঁত সাথে দিয়েছি কত? স্বপন, কত তাঁত সাথে দিয়েছি আমরা? 1,20,000 তাঁত সাথী আমরা দিয়েছি। এবং 6টা তাঁতের হাট হয়েছে, তাঁত সাথী সেই মেশিন দিয়ে তাঁতিরা বোনে। আর একটা কি করেছি জানেন? আপনাদের এখানে অনেক তাঁতি আছে, কৃষকদের সাথে সাথে জেনে রাখবেন, 3 বছর করে অর্ডার দিয়ে দিয়েছি। 3 বছর তাঁতিরা যত বুনবে সরকার সব কিনবে। কেন সরকার সব কিনবে? আমার বন্যাতে লাগে, আমার খরাতে লাগে, আমার দুর্গা পুজোয় লাগে, আমার ঈদে লাগে, আমার কালী পুজোয় লাগে, আমার যত শাড়ি জামা কাপড় দরকার হয় গভর্নমেন্টের, আমরা সব তাঁতিদের থেকে কিনি। আমরা মিল থেকে কিনি না, যাতে তাঁতিরা নিজেদের ইনকামটা গ্যারেন্টেড। 3 বছর অর্ডার দিয়েছি, 20, 21, 22, আবার যে 22 হয়ে যাবে, 22, 23, 24 অর্ডার পেয়ে যাবে। সুতরাং তারা মনে রাখবেন, তাদের কাজ সম্বন্ধে চিন্তার কোনো কারণ নেই, তার পরিবারটা নিশ্চিন্ত, গ্যারেন্টেড। যেমন কৃষকদের কৃষক বন্ধু করে দিয়েছি। শস্য বীমা কৃষকদের আগে 40% টাকা দিতে হতো, এখন 1 পয়সাও দিতে হয় না। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 1 পয়সা নিই না, টাকাটা টোটাল আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই। আর কৃষকরা শস্য বীমা পান। কৃষক বন্ধু 2 লক্ষ টাকা করে 18 বছর থেকে 60 বছর কেউ মরে গেলে আমরা দিই। তাছাড়াও মনে রাখবেন, কৃষকদের আমরা মাসে 5,000 টাকা করে দিতাম, এখন এটা 6,000 টাকা হয়ে যাবে। যার 1,000 টাকা, যার 1 একর জমি আছে, এখন সে 6,000 পাবে এ মাস থেকে। আর 3,000 পাবে যার 1 কাঠা জমিও আছে। আর আগামী দিন তৃণমূল কংগ্রেসকে জেতালে যেমন দুয়ারে খাবার পাবেন, দুয়ারে রেশন পাবেন বিনা পয়সায়, তেমনি কৃষকদের 10,000 টাকা দেবো, আর একর প্রতি, আর কাঠা প্রতি মিনিমাম 5,000 টাকা পাবেন। আমার এখানে প্রান্তিক চাষি বেশি, ক্ষুদ্র চাষি বেশি, এটা মনে রাখবেন। তাছাড়াও আপনাদের বলি, মা বোনেরা, আপনাদের জন্য আমি একটু ভেবেছি। তার কারণ মা বোনেরা সংসারে কাজ করে, কিন্তু নিজেদের জন্য তাকানোর সময় পায় না। তাই আপনাদের আমি একটা ছোট্ট লক্ষ্মীর ভান্ডার বানিয়ে দেবো। প্রতি মাসে মাসে সব মহিলারা যারা ঘরের গার্জেন 500 টাকা করে হাত খরচা পাবেন, এবং বছরে এটা 6,000 টাকা হয়ে যাবে। আর শিডিউল কাস্টদের জন্য এটা 1,000 করা হয়েছে। পরে আস্তে আস্তে আমি আপনাদেরটাও মিলমিশ করিয়ে একসাথে নিয়ে আসবো। পুজোর সময় যদি 500 টাকা করেও পান, 6,000 টাকা ব্যাংকে থাকবে।
ওই ব্যাংকের ওই টাকাটা দিয়ে নিজের জন্য পুজোর শাড়ি কিনবেন, কাপড় জামা কিনবেন, যাকে ইচ্ছে কিনে দেবেন, এটা আপনার অ্যাকাউন্টে যাবে। আমি চাই, আপনারা জানেন আমি যখন রেলমন্ত্রী ছিলাম, অমিত শাহ মিথ্যে কথা বলে, একটা মোদী মিথ্যেবাদী আর একটা অমিত শাহ মিথ্যেবাদী, মিথ্যেবাদী সিন্ডিকেট। তোমার রাজ্যে অনেক জায়গায় ক্ষমতা আছে, কোথায় তুমি মেয়েদের ফিরিয়ে দিয়েছো? কোথাও তো দাওনি। তোমার উত্তরপ্রদেশ নেই, তোমার গুজরাট নেই, তোমার মধ্যপ্রদেশ নেই, তোমার কত গভর্নমেন্ট আছে, তুমি দিয়েছো কোথাও? আসাম, ত্রিপুরা, কোথাও দাওনি। ইলেকশনের সময় মিথ্যে কথা বলছো। আর আমি যখন রেল মিনিস্টার ছিলাম, মনে আছে আপনাদের, মাত্র 15 টাকায় 3 মাসের জন্য একটা করে মান্থলি করে দিতাম। ইজ্জত তার নাম। 100 মিটার, 100 কিলোমিটার আপনারা 15 টাকায় যাতায়াত করতে পারতেন। 3 মাসে 15 টাকায় মান্থলি। ভুলে গেছেন না মনে আছে? ইজ্জত কারো কারো মনে আছে নিশ্চয়ই, যারা রেগুলার ডেলি প্যাসেঞ্জারি করতেন। ইজ্জত ভুলে গেছেন? রেল মিনিস্টার থাকাকালীন আমি ইজ্জত করে দিয়েছিলাম, সেই জন্য নাম দিয়েছিলাম ওটা ইজ্জত। আর নরেন্দ্র মোদীকে বলুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের ঘরে কর, তারপরে পরের ঘরে গিয়ে কথা বলিস। গ্যাসের দাম কত মা বোনেরা? তাহলে 1000 টাকা আমি বিনা পয়সায় চাল দেবো, আর আপনি 1000 টাকায় গ্যাস ফোটাবেন? তার থেকে ভালো তো বিজেপিকে ফুটিয়ে দিন। ইলেকশনের সময় 500 টাকার ক্যাশ দেবে, বলুন ক্যাশ চাই না, ক্যাশের বদলে অ্যাস ফিরিয়ে দেবো। অ্যাস মানে হচ্ছে গাধা। আমাদের বোকা ভেবো না, আমাদের ধোকা ভেবো না, ধোকা দিও না। অ্যাস মানে আকার ছাই। বলুন গ্যাস ফ্রিতে দিতে হবে, 500 টাকার ক্যাশ চাই না, বিনা পয়সায় গ্যাস চাই। কোথায় গেল উজালা? বলো কোথায় গেল উজালা? 1 মাস নির্বাচন হয়ে গেল, সব হাওয়া হয়ে গেল, সব টাকা খেয়ে নিয়েছে বিজেপির লোকগুলো। বিজেপি পার্টিটা কি জানেন? এক হাতে মোটা মোটা ডান্ডা। আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো। সেই গুন্ডাগুলো এখন গিয়ে বিজেপিতে গিয়ে জুটেছে। সিপিএম এর হারমাদ আর আমাদের কিছু গদ্দার কয়েকটা ভেবেছিল বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবো, এত সস্তা। বিজেপি গোল্লায় গোল্লা। কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে? কোনো লোক ওদের ভোট দেবে না। আমি বাংলা ঘুরে বেড়াচ্ছি, সারা বাংলা আমি দেখে নিয়েছি, বিজেপির প্রশ্নই আসে না। মানুষ বিজেপিকে ভোট দেবে না, মানুষ বিজেপিকে ভালোবাসে না, এটা বিশ্বাস করুন একবারে। মা বোনেরাও দেবে না, নিউ জেনারেশন দেবে না, ভাই বোনেরা কেউ দেবে না। কৃষক দেবে না, শ্রমিক দেবে না, অটোওয়ালা দেবে না, রিক্সাওয়ালা দেবে না, টোটোওয়ালা দেবে না, দোকানদার দেবে না, ইট ভাটা দেবে না, মৎস্যজীবী দেবে না, কেউ দেবে না। তৈরি করেছে কিছু মোটা মোটা ডান্ডা, আর তৈরি করেছে কিছু গুন্ডা। আর দেখবেন পান বার খাবে আর মুখ দিয়ে লাল লাল করে বেরোবে। আর তাই দিয়ে তৈরি হয়েছে কিছু নেতা, ডান্ডা গুন্ডা, বিজেপি দলের পান্ডা। আর মানুষ প্রতিবাদ করলেই গুলি চালিয়ে করে দাও ঠান্ডা। একটাই কাজ এদের, আর কোনো কাজ নেই। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে রয়। এই হয়ে গেছে বিজেপির অবস্থা। আমরা একটা রাজনৈতিক দল, তৃণমূল যখন প্রথম তৈরি হয়েছিল, নবদ্বীপে আমরা খুব আসতাম, শান্তিপুরে আসতাম। আনন্দমোহন বিশ্বাস আমাদের প্রথম দফার এমপি ছিলেন। আমরা তখন না নিজেদের মধ্যে বলতাম হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে। আর এখন কি জানেন তো, এখন এই বিজেপির বকধার্মিক ছদ্মবেশী ধর্মের কথা যখন বলে না, তখন মনে হয় আমরা মানুষের ধর্মকে ভালোবাসি। আরে আমরাও হিন্দু ঘরের লোক, আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান করি না, আমরা মানবিকতা করি। আমরা সবাই থাকি 365 দিন এক জায়গায়। ভোটের দিন আমি কেন নিজেকে ভেঙে দেবো? বলুন তো, একটা মানুষ, একটা মা বোন, আমার 2টো হাত থাকলে, 2টো পা থাকলে, 2টো কান থাকলে, 2টো চোখ থাকলে, মুখ থাকলে, নাক থাকলে, হার্ট থাকলে, লিভার থাকলে, কিডনি থাকলে, তবেই আমি সম্পূর্ণ মানুষ। আমার যদি 2টো হাত না থাকে আমি সম্পূর্ণ হতে পারি? আমার 2টো পা যদি না থাকে আমি সম্পূর্ণ হতে পারি? আজকে একটা পা দিয়ে চলছি, একটা পায়ে একটু প্রবলেম আছে, তাতেও আমি কিছু মাইন্ড করি না, কারণ আমি জানি আমার মা বোনেরা আছে, ওটা সামলে নেবে। বলুন তো আপনারা আমাকে, এই একটা পার্টি,
কোন ধর্ম, স্বামী বিবেকানন্দ, আমরা হচ্ছে বাংলা স্বামী বিবেকানন্দের দেশের লোক, আমরা বাংলা নজরুলের লোক, আমরা বাংলা রবীন্দ্রনাথের দেশের লোক, আমরা নেতাজির দেশের লোক, এমনকি দিল্লির নেতা গান্ধীজি, আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ, সবাইকে আমরা শ্রদ্ধা করি। আর তোমরা কি ভাই, তোমরা সামনে বলবে স্বামী বিবেকানন্দ, আর স্বামী বিবেকানন্দের আদর্শ মানবে না। তুমি রামকৃষ্ণ পরমহংসদেবকে চেনো? রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? সর্বধর্ম সমন্বয়। স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? স্বামী বিবেকানন্দ সংখ্যালঘুদের বাড়ি থেকে তামাক খেয়েছিলেন, খেয়ে বলেছিলেন দেখলাম যাত্রা চলে যায় কিনা। মনে রাখতে হবে যে নিজেকে দিয়ে জীবনে সবরকে ভালোবাসে সেই হচ্ছে সবচেয়ে বড় নেতা। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে মা মানে তো মা, মাকে কেউ মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, তফাৎ এইটুকু। জলকে যেমন কেউ জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, তফাৎ এইটুকুই, আর কিছু নয়। মনে পড়ে, মনে থাকবে, কখন কাকে মনে কাজে লাগে কি করে জানবো? আমি আমার জীবনের একটা ঘটনা বলি আপনাদের। আমি একবার গার্ডেন রিচ যাচ্ছিলাম, রুকসানা বলে একটি মেয়ে, তার সে প্রেগনেন্ট ছিল। তখন আমি দক্ষিণ কলকাতার এমপি, রুকসানা আমার কাছে এলো, আমার বাড়িতে এসেছিল। ওর হাজব্যান্ডকে পুলিশ লক আপে মেরে ফেলেছে, তাই ও আমাকে কিছু বলতে চেয়েছিল। আমি তখন বাড়ি ছিলাম না। আমি ওকে ফোন করে যখন শুনলাম, বললাম অফিসে যে রুকসানা তুমি এক কাজ করো, তুমি প্রেগনেন্ট, তুমি বাড়ি চলে যাও, আমি বিকেলে তোমার বাড়ি যাব। এবার বিকেলে তার বাড়ি যাচ্ছি, রাস্তায় যেতে যেতে গার্ডেন গেছে সিপিএম, আমার গাড়ি পুরো উল্টে দিল, পুরো এত বড় বড় পাথর মারছে, গাড়ির ওপরে বনেটের উপরে উঠে আমার বুকে পেটে লাথি মারছে, গাড়ি ভেঙে কাঁচগুলো সব চোখের মধ্যে ঢুকে গেল। এই অবস্থায় গাড়িটা চলতে পারলো না, গাড়িটা ক্ল্যাচ পুরো নষ্ট হয়ে গেল। এখনকার স্পিকার বিমান ব্যানার্জি গাড়িটা চালাচ্ছিলেন, বিমানদা ছিল গাড়িতে, আমি ছিলাম, একজন সাংবাদিক ছিল, আর সোনালী বলে আমার এক সহকর্মী ছিল। তারপরে দেখছি গাড়িটা চলছে না, বিমানদা গাড়িটা চালানোর খুব চেষ্টা করছে। আমি বলছি না বিমানদা দাঁড়ান এখানে, আমি দেখতে চাই কত মারতে পারে ওরা, আমাকে তো অনেকবার মেরেছে। বসে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম গুলি চালাতে শুরু করলো। যখন গুলি চালাতে শুরু করলো দেখলাম একটা ছেলের হাত দিয়ে হাতের মধ্যেখান দিয়ে গুলিটা বেরিয়ে গেল। ওইটা আমার কপালে তাক করেছিল, কিন্তু ছেলেটা হাতটা উঠিয়ে দিয়েছিল আর হাতের মধ্যে দিয়ে গুলিটা চলে গেছিল। ছেলেটা কে ছিল জানেন? আক্তার, হিন্দু না মুসলমান। আমার হিন্দু মেয়েকে বাঁচাবার জন্য তার হাত তুলে গুলি খাওয়ার কি দরকার ছিল? কি দরকার ছিল বলুন আপনারা? আমি আর একটা গল্প বলি আপনাদের। কদিন আগে রবীন মান্না মারা গেছে, নন্দীগ্রামে খুন হয়েছে। নন্দীগ্রামে রবীন মান্নাকে, নন্দীগ্রামে আমি যখন ওর বাড়িতে যাচ্ছিলাম, ওর ছেলেকে বললাম চল তোর বাড়িতে যাব। ছেলেটা বলছে আমরা তো বাড়িতে নেই। আমি বললাম কেন, তোদের গ্রামটা কি হিন্দু গ্রাম নয়? বললো হ্যাঁ হিন্দু গ্রাম। আমি বললাম তাহলে তুই বাড়ি যাবি না কেন? তো বললো দিদি যাবো কি করে, আমাদের তো বাড়িতে থাকতে দেয়নি, বলেছে আমার বোনকে লুট করে নিয়ে যাবে। তাই একজন সংখ্যালঘু ভাই মাকে বোনকে আশ্রয় দিয়েছে, আমরা ওদের বাড়িতে আছি আর একটা পাড়ায়, আমরা ওই পাড়ায় নেই। আমি বললাম তুই তোর মাকে ডাক, তোর ভাই বোনদের ডাক, আমি দেখা করে যাবো। সেই সংখ্যালঘু ছেলেটাকে কিরকম দেখুন, রাস্তায় যেতে যেতে না এই ছেলেটা, রবীন মান্নার ছেলেটা ঘাবড়ে গেছে, ও নিজের বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলছে। তখন ওই সংখ্যালঘু ছেলেটা যে ওর বাড়িতে সেন্টার দিয়েছে, সে আমাকে বলছে দিদি আপনি কোন দিকে যাচ্ছেন? আর আমি তো বলরামপুর গ্রামে যাবো। বলছে ভুল পথে নিয়ে যাচ্ছে, আপনি অনেকক্ষণ ফেলে এসছেন, চলুন আপনাকে আমি দেখিয়ে দিই। তখন ছেলেটা আমাকে বলছে দিদি এই ছেলেটার বাড়িতেই আমরা আছি, ওরাই কিন্তু আমার মা বোনকে সকলকে সেন্টার দিয়েছে, তাই আমরা আজকে বেঁচে আছি। যখন সাপ আসবে তখন যদি দেখেন হিন্দুর ঘরে সাপ ঢুকছে বলে মুসলিম চুপ করে বসে থাকতে পারবেন নাকি? এটা কেউটে হিন্দুকে কামড়ালে মুসলিম তাকে বাঁচাতে যাবেন না? নাকি বন্যার জল যখন আসে, বন্যার জল হিন্দুর ঘরে ঢোকে, মুসলমানের ঘরে ঢোকে না, তপশিলীর ঘরে ঢোকে না, আদিবাসীর ঘরে ঢোকে না, সবার ঘরে ঢোকে। আগুন যখন লাগে, আগুন কি দেখে লাগে? একটা আগুনের ঝলকে সবার বাড়ি পুড়িয়ে দিয়ে চলে যায়। দাঙ্গা হচ্ছে এরকম একটা আগুন, এর থেকে ভয়ঙ্কর জিনিস আর কিচ্ছু হতে পারে না। কিছু লোক আছে বিজেপির আপনাদের এই ধাত্রী গ্রামে বসে থাকে, এই তপনকে হারায়, স্বপনকে হারানোর জন্য প্ল্যান করে, এখানে বসে হিন্দু হিন্দু করে। কিন্তু ওগুলো কিরকম হিন্দু জানেন তো? আমরা যেমন বলি হরে কৃষ্ণ হরে হরে,
তৃণমূল ঘরে ঘরে, অথবা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন কিছু ভালো কাজ করি। আর এরা বলে হরে কৃষ্ণ হরি হরি, লোকে বলে লোকাল লোক হরে কৃষ্ণ হরি হরি, মানুষের পকেট চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, দাঙ্গাবাজ করে মানুষ মারি, হরে কৃষ্ণ হরি হরি, গ্যাসের দাম 1000 টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি, মা বোনদের অসম্মান করি, হরে কৃষ্ণ হরি হরি, দরিদ্রের হাতরাস করি, হরে কৃষ্ণ হরি হরি, দরিদ্রের অপমান করি, হরে কৃষ্ণ হরি হরি, সংখ্যালঘুদের মেরে ফেলি। এই হচ্ছে এদের কাজ। এই কাজ তো ক্ষয় ভয় কই ভাজ, একটাই কাজ। বিজেপির 3টে গুণ, লুট দাঙ্গা মানুষ খুন, এই 3টে নিয়ে বেঁচে আছে। তাই বলি ওদের আমাদের কোনো প্রয়োজন নেই। এই যে কোভিড ছিল না তো, এই দেখুন বাইরে থেকে সব গুন্ডাগুলোকে নিয়ে এসছে, সব কটা কোভিড নিয়ে চলে এসছে, আর সব পাড়ায় পাড়ায় বসে আছে, সব পাড়ায় পাড়ায় বসে আছে, ছোট বড় সব হোটেল দখল করে, গেস্ট হাউস দখল করে, বাড়ি ভাড়া নিয়ে বসে আছে, সব কটার কোভিড আছে ম্যাক্সিমাম লোকের। এমনকি প্রধানমন্ত্রী এখানে মিটিং করতে আসে, তার যে ডেকোরেশন করে আমাদের যেমন লোকাল করে স্থানীয় ছেলেমেয়েরা বা লোকালি এদের নিয়ে করে, বাইরে থেকে লোক নিয়ে আসে, সেগুলো কোভিড চেক করে আসে। কি করে জানবেন যে তার কোভিড নেই? সব কটা এসে আমার বাংলায় কোভিড ছড়াচ্ছে। এরপরে বাংলায় কোভিড বাড়লে নরেন্দ্র মোদী এর জন্য দায়ী থাকবে, বিজেপি এর জন্য দায়ী থাকবে। আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম তোমরা ভোটের দিনটা কমিয়ে দাও, শুনলো না। কিন্তু ভোটের ক্যাম্পেনিংটা তুমি কমিয়ে দিয়েছো, কারণ নরেন্দ্র মোদীদের প্রোগ্রাম আর নেই বলে। তাই অমিত শাহ প্রোগ্রামে লোক হচ্ছে না, তাই তুমি আমার মিটিংটা সন্ধ্যে 7টায় রেস্ট্রিক্টেড করে দিয়েছো, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। আর প্রতিবার যেমন আপনার এই যে 5th ফেজ ইলেকশন হলো, 72 ঘন্টা প্রচার করতে দেয়নি। 6th ফেজ হবে, 72 ঘন্টা প্রচার করতে দেবে না। 7th ফেজ হবে, 72 ঘন্টা প্রচার করতে দেবে না। 8th ফেজ হবে, 72 ঘন্টা প্রচার করতে দেবে না। তার মানে আমার কটা দিন নষ্ট হলো? 4টে দিন নষ্ট হলো। আগে 24 ঘন্টা একদিন নষ্ট করেছে, 5টা দিন নষ্ট হলো। এবার 5 24 কত হয় জিজ্ঞেস করুন। বুঝলেন কিছু? আমার কতগুলো দিন নষ্ট করেছে বলুন তো মা বোনেরা আমার। একদিনে আমি একদিন ছুটি পর্যন্ত নিইনি। আমার পায়ের ওই অবস্থা, আমি হসপিটালে 3 দিন থেকে ডাক্তারদের কথা না শুনে বেরিয়ে এসেছি। শুভ পয়লা বৈশাখ গেছে, পয়লা বৈশাখের দিনও আমি মিছিল করে বেরিয়েছি। আমাদেরও কষ্ট হয় এই গরমের মধ্যে। আজকে তো তাও গরম একটু কম আছে, এই কদিন যা গরম গেছে ওরে বাপ, তার মধ্যে করতে হয়েছে। এখন যেহেতু বিজেপি জানে এই সিটগুলো ওরা একটাও জিতবে না, যে সিটগুলোতে ইলেকশন হবে, সেই জন্য এখন ইলেকশন টাইম কমিয়ে দাও, যাতে তৃণমূল মিটিং করতে না পারে। আরে মিটিং করার তৃণমূলের দরকার নেই, মা ভাই বোনেরা এমনিতেই ভোট দেবে তৃণমূলকে। কালও যদি ভোট হয়, কালও যদি ভোট হয়, তার মানে তোমার বেলায় কাজী, আমার বেলায় পাজি। তুমি আমার ক্যাম্পেইনের ডেট কেড়ে নিয়েছো, তুমি আমার গণতান্ত্রিক অধিকার খর্ব করছো, আমাদের কণ্ঠরোধ করা চলছে। আর একদিকে বিজেপির নেতারা দেখুন সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে ভাত খাচ্ছে বসে। আরে ভাত খাওয়া না, ইলেকশনের পরে খাওয়া। ইলেকশন হয়নি, ক্যান্ডিডেট লাঞ্চ খাওয়াচ্ছে। লাঞ্চ কি তাদের খাওয়ার অভাব আছে? এদের বদনাম করছে, পুরো ফোর্সটাকে বদনাম করছে। আমি মনে করি আমরা তাদের বলবো যে आप लोग अच्छा से काम कीजिए, इम्पार्शियली काम कीजिए, बीजेपी का बात मत सुनिए। अगर कुछ हो जाए गड़बड़ तो ये पता होना चाहिए कि आपका खिलाफ में केस होगा, और आपका खिलाफ में केस होने से आपको बार बार आना पड़ेगा। और आपको खिलाफ में जैसे शीतलकुची में भी हुआ, वो तो केस होगा ही। जो गोली चलाया, जो ऐसा ऐसे किया, तो आप क्यों इसमें पड़ते हैं? आप ऐसा देखो, शांति रहे, बस आप आपका काम करके चला जाओ। आपको क्या जरूरत है बीजेपी जो बोलता है सुनने के लिए? वो सुनो मत, वो सुनने से वो लोग भाग जाएगा। लेकिन फ्यूचर में आपको इसके लिए आपको बहुत टॉन्ग होना पड़ेगा। आप क्यों टॉन्ग होंगे? कोई पब्लिक तो केस कर सकता है। अगर कोर्ट में केस लग गया तो आपका कोई लीडर भी नहीं देखेगा, तब आपका ही आना पड़ेगा, आपको ही देखना पड़ेगा। पब्लिक तो केस कर सकते हैं। तो इसी के लिए मैं आपको कहना चाहूंगी कि आप लोग आपका मर्जी माफिक काम करो, शांति से काम करो, जैसे अच्छा से अच्छा रिलेशन हो। कोई नेता आके बोले सुनने का कोई जरूरत नहीं है, आपको बदनाम करने के लिए कर रहा है। आप लोग को हम लोग इज्जत करते हैं, पहले से इज्जत रहा, इज्जत अभी भी रहेगा अगर आप लोगों को माफिक चलेगा। तो আমার পুলিশ ফোর্সও আছে, আমরাও তাদের সম্মান করি, আমরা জানি তারা কিভাবে কাজ করে, তাদের আমরা খুব ভালোবাসি। তাই আপনাদের বলবো মা ভাই বোনেরা, আমরা কি কি করেছি আর কি কি করব সবটাই আপনাদের বললাম। আগামী দিন মনে রাখবেন, আমি 10 লক্ষ মা বোনেদের নিয়ে
একটা মাতৃবন্দনা প্রোগ্রাম করব, যেখানে আমি 25,000 কোটি টাকা দেনা দেবো, ঋণ দেবো, যেটা দিয়ে আপনারা মা বোনেরা অনেক কাজ করতে পারবেন। আমরা স্কুল কলেজ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে সবটাই আমরা করে দেবো। কিন্তু একটাই কথা, সবই আপনারা পেয়েছেন এবং বাদ বাকি যা পাননি সেটাও পাবেন দুয়ারে সরকারের মাধ্যমে। শুধু মনে রাখবেন, বিজেপি নয়, বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়। বিজেপির সাথে সিপিএম কংগ্রেসের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, জগাই মাধাই গদাই, 3 থেকে দিন বিদায়। জগাই মাধাই গদাইকে দিন, বাদ দিন। আর আপনার প্রার্থী তপন, তপনকে আগেরবার হারিয়ে দিয়েছিল, অনেক দুঃখ পেয়েছিল। তপন স্বপন এক জায়গায় দাঁড়াও। স্বপন আমার নিজের মন্ত্রী আছে, ও আগামী দিনও কাজ করবে, সে মন্ত্রী হয়েই কাজ করবে। এবং স্বপন অনেক কাজ করে, চাষিদের জন্য কাজ করে, তাঁতিদের জন্য কাজ করে, ছোট ছোট কুচো মাছ থেকে শুরু করে। আমি তখন জানতাম না, ও ছোট খালবিলের উৎসব করতো, পুকুরের উৎসব করতো, নদীর উৎসব করতো। কাউকে একটা ছাগল দিত, কাউকে একটা গরু দিত, কাউকে একটা ভেড়া দিত। সেই থেকে ওর থেকে ওই কাজটা আমরা শিখেছি। কাজে স্বপন আমার চাই, তপনও আমার চাই। স্বপন তপন রবি কিরণের মতো আপনাদের আলোয় যেন আলোকিত হয়। আমি এইটুকু বলে, কি খেলা হবে? কি বাউল ভাই, একটা গান শুনিয়ে দাও, 2 লাইন। একটা বাউল ভাই 2 লাইন গান শুনিয়ে দাও। নেতারাও আমাদের নিজেদের বসে আছে। বাউল ভাই ওদিকে গিয়ে ওই মাইকটা দিয়ে দাও। বাউল ভাই একটা গান শুনিয়ে দাও আমি বলার পরে। তুমি একটু ওদিকে চলে যাও না, বাউল ভাই একটু ওদিকে চলে যাও। না না না, এখন কমিটি আছে, ওইখানে গান করবেন, ওইখানে। আমি আগে বলিনি, খেলা হবে। কোথায় বল আছে? মা বোনেরা খেলা হবে। এটা হচ্ছে সিম্বলিক খেলা। বিজেপিকে গোল দেবো আমরা, বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে করে দেবো, আর আমরা গোলটা আমরা লুকবো। কে খেলবে? কে খেলবে? না না, যে রোজ খেলে আমি তাকে চাই। আমার ছোট্ট ভাই যে রোজ মাঠে খেলে তাকে আমি চাই। কোথায় সে? কোথায়? কে খেলবে? কোথায় গেল? তোরা কেউ খেলতে পারিস না? তোদের এখানে ফুটবল খেলে না? কে খেলবে? আসো একজন, যে সত্যিকারের মাঠে খেলে বল লুকতে পারবে। বল লুকতে না পারলে কিন্তু 500 টাকা ফাইন, আর ফাইনটা কিন্তু ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। আর বল লুকতে পারলে ইলেকশনের পরে স্বপন তোমাদের খাইয়ে দেবে। নমস্কার। জয় বাংলার এই বাংলাতে আজ, জয় বাংলার এই বাংলাতে আজ, জয় বাংলার এই বাংলাতে আজ গাইছি আমি মা মাটির গান। সবুজ ভরা সোনার খেতে সোনালি ধান, সবুজ ভরা সোনার খেতে সোনালি ধান। জয় বাংলার এই বাংলাতে আজ, জয় বাংলার এই বাংলাতে আজ গাইছি আমি মা মাটির গান। সবুজ ভরা সোনার খেতে সোনালি ধান, সবুজ ভরা সোনার খেতে সোনালি ধান। এই মাটিতে মিশে আছে বিশ্বকবির প্রাণ, বীর ক্ষুদিরাম বীর যখন রান্না করবেন একটু মনে রাখবেন, বাউল ভাই গানের মধ্যে বলছেন সবাই ভালো থাকুন, বাউল ভাই গান করুক। আমি আমার প্রার্থনা জানিয়ে যাই মা বোনদের সকলের জন্য, সর্বধর্ম সমন্বয়ের জন্য। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ।
নমস্তে ব্রাহ্মণ দেবায় গ ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমস্তে জলদা ভাসে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চৈতন্য দেবের জায়গা পাশে নবদ্বীপ ইস্কন মন্দির, 700 একর জমি দিয়েছি, মনে রাখবেন 700 একর অ্যাপ্রুভ করে দিয়েছি। বিরাট বড় ধর্মতীর্থ চৈতন্য তীর্থ হচ্ছে ওখানে। সুতরাং অনেক ছেলে মেয়ের কাজ হবে, অনেক কিছু হবে। নবদ্বীপ থেকে শুরু করে, ধাত্রীগ্রাম থেকে শুরু করে, সমুদ্রগড় থেকে শুরু করে, নবদ্বীপ থেকে শুরু করে কালনা কাটোয়া একটা ব্রিজ করে দিচ্ছি, কালনা থেকে শান্তিপুর। মনে রাখবেন মাত্র 10-15 মিনিটের মধ্যে কালনা থেকে নবদ্বীপ পৌঁছে যাবেন, কালনা থেকে শান্তিপুর পৌঁছে যাবেন। 1100 কোটি টাকা দিয়ে ভাগীরথীর উপর এই ব্রিজটাও তৈরি করে দিচ্ছি, যাতে আগামী দিনে আপনাদের কাজে লাগে। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার মায়েদের প্রণাম জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও সালাম জানিয়ে, ছাত্র যৌবনকে অভিনন্দন জানিয়ে, নতুন ভোটারকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মা বোনেরা একটু বলুন জয় হিন্দ। ভাইরা বলো জয় হিন্দ। বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট দিচ্ছেন কোনখানে? আমরা সবাই লড়ছে, সবাই লড়ছে যারা। মা বোনের একটু হাততালি দিয়ে দিই। আমরা কারা? লড়ছে কারা? লড়বে কারা? লড়বে কারা? লড়বে কারা? জিতবে কারা? জিতবে কারা? এই বাংলায় মা বোনেদের, ছাত্র যুবক, শ্রমিক কৃষকের, সব মানুষের তৃণমূল, তৃণমূল, জোড়া ফুল, জোড়া ফুল। আমি যাবার আগে মা বোনের একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি হবে। সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া প্রার্থনা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টান ভাই বোনেরা, ভাইরা, মায়েরা উলুধ্বনি দিচ্ছে, সংখ্যালঘুরা দোয়া করছে। তোমরা জোরে তালি দাও। মা বোনদের উলুধ্বনি, সংখ্যালঘুদের দোয়া আর ভাইদের তালি। আগামী দিন বিজেপিকে মাঠ থেকে করবে খালি, পূর্বস্থলী থেকে করবে খালি, পূর্বস্থলী উত্তর থেকে খালি, পূর্বস্থলী দক্ষিণ থেকে খালি, কালনা থেকে খালি, কাটোয়া থেকে খালি, নবদ্বীপ থেকে খালি, শুধু খালি খালি আর খালি। বিজেপি চাই না, বিজেপি চাই না, বিজেপি চাই না, আর চাই না, আর না, আর না, আর না। বিজেপিকে বিদায় দিন, বাংলা বাঁচতে দিন, বাংলা মাকে বাঁচতে দিন। বাংলা মায়ের সম্মান রক্ষা করা আমাদের বড় ইজ্জতের লড়াই। বাংলাকে গুজরাট হতে দেবেন না, বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেব না। বাংলাকে বহিরাগত গুন্ডাদের হাতে তুলে দেব না, বাংলা মাকে, মাকে গুন্ডাদের হাতে তুলে দেব না, বোনকে গুন্ডাদের হাতে তুলে দেব না, ভাইকে গুন্ডাদের হাতে তুলে দেব না। মনে রাখবেন এই বাংলায় সবাই বাঁচবো, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে এক রাজ্য, সকল রাজ্যের সেরা, সেটি স্বপ্ন দিয়ে তৈরি, সেটি স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি, এমন রাজ্যটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল মানুষের সেরা, সে যে সকল রাজ্যের সেরা, সে যে আমার বাংলা ভূমি, আমাদের বঙ্গভূমি। সেই বঙ্গভূমিকে রক্ষা করুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহর, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাই ভোটটা দেবেন, তা নাহলে কিন্তু এনআরসি করবে, ভোটার লিস্টে নাম কেটে দিয়ে। আমি এনআরসি করতে দেবো না, এনপিআর করতে দেবো না, কিন্তু আপনাদের শুধু ভোটার লিস্টের নামটা যেন থাকে, আর কিছু দরকার নেই, ঠিক আছে? বাদ বাকিটা আমি পুরো দেখে দেবো। ভোটটা সবাই দেবেন। ভালো থাকবেন, দেখা হবে, খেলা হবে, জেতা হবে, সরকার হবে। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ।